সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই নির্মিত একটি ছবি ছড়িয়ে দিয়ে দাবি করা হয় যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ দখল করে সেখানে সামরিক ঘাঁটি নির্মাণ করেছে। মুহূর্তেই এই ভুয়া দাবিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ঈদে কক্সবাজারের নারী পর্যটকদের ওপর হামলার দৃশ্যের দাবিতে আরেকটি বিভ্রান্তিকর ভিডিও প্রচারিত হলে শুরু হয় তীব্র সমালোচনা। শুধু তাই নয়, ভিন্ন ভিন্ন ঘটনার বিভিন্ন ছবি ভিডিও বাংলাদেশে নারী নির্যাতনের ঘটনা হিসেবে ছড়িয়ে দিয়ে তৈরি করা হয় বিভ্রান্তি। চলুন দর্শক কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই। কক্সবাজারে ঈদের দ্বিতীয় দিনে ঘুরতে যাওয়া পর্যটক মহিলাদের উপর হামলার দৃশ্যের দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তৈরি হয় উত্তেজনা। কিন্তু রিওমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ভিডিওটির সঙ্গে কক্সবাজারের সাম্প্রতিক কোনো ঘটনার সম্পর্ক নেই। 2025 সালের এপ্রিলে প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়, যেখানে ঘটনাস্থল হিসেবে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরাবাজারের উল্লেখ রয়েছে। গুগল ম্যাপেও ভিডিওটির দৃশ্যের সঙ্গে ওই স্থানের সাদৃশ্য মিলেছে। ওদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ দখল করে সামরিক ঘাঁটি নির্মাণ করেছে এমন দাবিতে একটি ছবি ফেসবুক ও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়তেই তৈরি হয় ব্যাপক বিভ্রান্তি। কমেন্ট সেকশনে শত শত মানুষ প্রতিক্রিয়াও জানায়, তবে দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য বা গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পাওয়া যায়নি। মূলত ছবিটি এআই প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। আবার প্রায় সবকটা সামাজিক মাধ্যমে রাজধানীর উত্তরায় ঈদের মার্কেট করতে এসে এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এমন দাবিতে একটি ভিডিও সমালোচনার ঝড় তোলে। কিন্তু অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি বাংলাদেশের কোনো ধর্ষণের ঘটনার নয়। মূলত গত ফেব্রুয়ারিতে ভারতের দিল্লির নন্দনগরীতে ছেলে তেহজিমকে বাঁচাতে গিয়ে মোহাম্মদ উমরদ্দিন গুলিতে নিহত হলে তার স্ত্রীর অসুস্থ হয়ে পড়ার দৃশ্যই আলোচিত দাবিতে ছড়ানো হয়েছে। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনেও এই তথ্যের সত্যতা মিলেছে। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। রাজশাহীর চারঘাটে ঈদের দিন এক স্কুল ছাত্রীকে নিয়ে চাঞ্চল্যকর ঘটনার দাবিতে একটি ছবি ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রচার করা হয়। স্কুল ছাত্রীকে নির্যাতনের এমন ছবি ভাইরাল হতেই ছড়িয়ে পড়ে উত্তেজনা, কিন্তু দাবিটি সম্পূর্ণ বানোয়াট। চারঘাটে এমন কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি। মূলত ছবিটি 2024 সালে পাবনার বেড়া উপজেলায় নিখোঁজ এক গৃহবধূকে ঘিরে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুতেই ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, প্রতিবেদনটি আমরা দেখছিলাম এবং সম্প্রতি ঘটে যাওয়া বেশ কিছু শিশু নির্যাতন, শিশুদের প্রতি সহিংসতার ঘটনাকে পুঁজি করে মনে হচ্ছে যেন আরও বেশি গুজব ছড়ানোর একটা প্রবণতা দেখা যাচ্ছে। ইতিমধ্যেই জানিয়েছি আজ আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান। তার সাথে আলোচনায় যেতে চাই এসব বিষয়ে। স্বাগত জানাচ্ছি আপনাকে ৭১-এ। আমরা প্রতিবেদন দেখছিলাম এবং এই প্রতিবেদনের বাইরেও আসলে প্রতিদিন নানা ধরনের গুজব তো ছড়ায়, কখনো সেটা বাড়ে কখনো সেটা কমে। ঈদের ছুটিতে আমরা ভেবেছিলাম যে হয়তো কিছুটা কমে আসবে, কিন্তু তেমনটি দেখা যায়নি। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে সাম্প্রতিক যে কোনো ঘটনাকে কেন্দ্র করে এখন যেমন শিশুর প্রতি নৃশংসতা সহিংসতার ঘটনাগুলোকে কেন্দ্র করে গুজব ছড়াচ্ছে, এই বিষয়গুলোর পেছনে কি চিন্তা কাজ করে? এসব গুজব যারা ছড়ায় তাদের মাথায় কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ৭১ টিভির দর্শক শ্রোতাদেরকে। এটা যেটা আপনি শেষের কথা যেটা বললেন সেটা হলো যে এটা উদ্দেশ্যটা হলো দুটো উদ্দেশ্য। একটা হলো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যারা কাজ করে রাজনৈতিক, আর একটা হলো ভিউ বৃদ্ধি করা আর কি। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যারা করে তারা তো রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য বর্তমান সরকারকে বিচলিত বা মানে আপনার একটা সরকার সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা জনমনে সৃষ্টির উদ্দেশ্যে তারা এটা করে। এটার একটা সাইড। আরেকটা হলো যেটা তার চেয়ে বেশি হয় যে ভিউ বৃদ্ধির জন্য আর কি। যেহেতু আপনার এগুলোতে ভিউ যত বৃদ্ধি হয় তারা সেই আনুপাতিক হারে সেই হিসেবে তারা টাকা পায়। তো সেই জন্য তারা যে কোনো কিছুরই বিষয়বস্তুকে ওইভাবে করে দিয়ে এমন ভাবে কিছু মানে মেসেজ গুলো করে যাতে করে তাদের ভিউ বাড়ে।
তো এনিওয়ে এই দুটোই মূল কারণ বলে আমার কাছে মনে হয়, এছাড়া আর তেমন অন্য কিছু আপাতত নাই। তবে এটার জন্য প্রতিকার আমি এর আগেও আপনাদের অনুষ্ঠানে বেশ কিছুদিন আগে একবার বলেছিলাম যে এখন এর তিন ভাবে এটাকে নিরসন করা সম্ভব। প্রথম কথা হলো যে আইনি ব্যবস্থা নিয়ে, আইন প্রয়োগ করে। তো সেই ক্ষেত্রে এই এটা মানে আপনার এই এগুলো যারা আপলোড করে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তাদেরকে খুঁজে বের করার জন্য যে প্রযুক্তি, সেই প্রযুক্তি আমাদের কতটুকু আছে আমি জানি না, আমি তো এখন অনেকদিন ধরেন পুলিশে নাই। তবে আমি যতটুকু দেখেছি কিছু না কিছু তাদের আছে, সে যতটুকুই আছে এটুকু প্রয়োগ করে, এবং যদি না থাকে তাহলে আরো মানে এটার ব্যবস্থা পদ্ধতিটাকে আরেকটু উন্নত করে এদেরকে আইডেন্টিফাই করা দরকার, এবং আইডেন্টিফাই করে এদেরকে আইনি ব্যবস্থার মধ্যে আনা উচিত, তাহলে অনেকখানি কমবে। তো সেটা যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের গণসচেতনতা বাড়াতে হবে। সচেতনতা কিরকম, যে কোনো একটা নিউজ দেখলেই, যে কোনো একটা খবর দেখলেই ওটাতে বিশ্বাস করা যাবে না। ওটা দেখতে হবে যে ওটা আপলোড বা পোস্ট করেছে কে। যদি কোনো ভেরিফাইড পেজ থেকে হয় অথবা আমাদের পরিচিত কোনো গণমাধ্যমের পেজ থেকে হয়, তাহলে সেটার একটা ইয়ে হবে। এছাড়া এই যে সব আননোন বা অপরিচিত বা বিভিন্ন ফেক নাম দিয়ে যে এগুলো করা হয়, সেগুলোতে এগুলো বিশ্বাস না করাটাই আমার মনে হয় সাধারণ মানুষের মধ্যে এটা প্রচারণাটা চালাতে হবে যে আপনার নিউজ দেখলেই বিশ্বাস করবেন, নিউজটা কে দিয়েছে এবং কিভাবে এসছে সেটা দেখে নেওয়া। এই ক্ষেত্রে আপনাদের গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি নিতে হবে, বিকজ গণমাধ্যম যে প্রকৃত যে মূল স্রোতধারা, তারা যদি তাৎক্ষণিকভাবে, যেটা আপনারা চ্যানেল ৭১, আমি অন্য কারো কেউ করছে কিনা আমি জানি না, বাট ৭১ টিভিতে আমি দেখি যে আপনারা এই ফেক নিউজ নিয়ে বহু আগে থেকেই আপনার কনসার্ন, এবং আপনারা যতটা সম্ভব আপনাদের সাধ্যের মধ্যে থেকে জনসচেতনতা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছেন। তো এইটা অন্যান্য গণমাধ্যম যেগুলো আছে তারাও যদি এরকম ভাবে একটু সক্রিয় হয়, তাহলে আমার মনে হয় এই থেকে সাধারণ মানুষকে একটু বিভ্রান্তি থেকে বা আতঙ্ক থেকে, ভীতি থেকে একটু দূর করা সম্ভব হবে। তো আমার কাছে মনে হয় যে আপাতত এই তিনটা ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারলে আপাতত এটাকে নিরসন করা যাবে। পরে কিন্তু প্রযুক্তি তো প্রতিদিনই বাড়ছে, প্রতিদিনই চেঞ্জ হচ্ছে, তো সেই এবং তার সুযোগগুলো এই সমস্ত মতলববাজ বা অপরাধীরা নিচ্ছে। তো অপরাধীদের আপনার সাথে সাথে ব্যবস্থা নেওয়ার সাথে সাথে যদি আইন প্রয়োগকারী সংস্থা এবং পাল্টা ব্যবস্থা যদি আবার নেওয়া না হয়, তাহলে এগুলা বাড়তেই থাকবে। তো সেই জন্য রাষ্ট্রেরও উচিত হবে যে এটার আপনার নেওয়া। কারণ জনগণ বিচ্ছিন্ন ভাবে বা আপনার গণমাধ্যম বিচ্ছিন্ন ভাবে এটা করতে পারেন, কিন্তু মানে সামষ্টিক ভাবে এবং সুন্দরভাবে এটাকে প্রয়োগ করতে হলে তো রাষ্ট্রের ব্যবস্থা লাগবে। তো এই মোটামুটি আমার আপাতত সাজেশন। যদি আপনার অন্য কোনো প্রশ্ন থাকে আমি জবাব দিতে পারবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ। জি, আরেকটি বিষয় আপনি বলছিলেন, এই যে কোনো ফেক আইডি কিংবা যে কোনো কিছু দেখলেই সেটাকে শেয়ার করা, সেটা নিয়ে বিভ্রান্ত হওয়ার জায়গাটি নিয়ে যদি একটু আলোচনা করি। অনেক মানুষের হাতে এখন ইন্টারনেট, সেখানে অল্প শিক্ষিত মানুষ আছে, সেখানে বয়স্করা আছেন, যারা খুব সহজে বিভ্রান্ত হন। আমরা দেখি এই ধরনের ইস্যুগুলো যখন চোখের সামনে পড়ে, তার উপর যোগ হয়েছে এআই। এত নিখুঁতভাবে, এত সুন্দরভাবে ভিডিও হোক কিংবা ছবি হোক সেগুলো তৈরি করা হচ্ছে, এবং গণমাধ্যম যেগুলো মেইন স্ট্রিমের যেগুলো গণমাধ্যম, তাদের বিভিন্ন ফটো কার্ড, তাদের লোগো, সেগুলোও কিন্তু দেদারসে ব্যবহার করা হচ্ছে। এক্ষেত্রে কি বলবেন? তাদের আসলে ইন্টারনেট লিটারেসি তো সেভাবে গড়ে ওঠেনি। এটাতে আরেকটু আপনার মানে এটা ব্যবস্থা নেওয়া আর একটু জটিলতার কারণ হচ্ছে যে এটা শুধু আমাদের এই বাংলাদেশ থেকে তো হচ্ছে না, পুরো গ্লোব। আপনার পৃথিবী নামক যে আমাদের গ্রহটা আছে, গ্রহের যে কোনো প্রান্ত থেকে যে কোনো কেউ এটাতে পোস্ট করতে পারে, এবং সেটা করলে আমরা সারা পৃথিবীর সব মানুষ, আমরা যে প্রান্তেই থাকি না আমরা দেখতে পাই। এখন যে লোকটা ধরেন সাইপ্রাসে বসে করছে, যে লোকটা আফ্রিকাতে বসে করছে, এখন সেটাকে আইডেন্টিফাই করা ইটস ভেরি ডিফিকাল্ট। তো সেই জন্য আমাদের এখন ব্যাপকভাবে যেটা করতে হবে, যেটা আমরা পারবো, সেটা গণসচেতনতা বৃদ্ধি, এবং সবাইকে বলতে হবে মানে এই প্রচারটা আর কি, প্রপাগান্ডা বলবো না, প্রচারটা, পাবলিসিটিটা এত বেশি মাধ্যম থেকে, সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রীয়ভাবে এবং বিভিন্নভাবে সবাইকে এইভাবে সচেতন করতে হবে যে আপনার খবর দেখলেই এটা ভেরিফাই না করে শেয়ার করবেন না, বা এটা নিয়ে আপনার কোনো মন্তব্য করে সমাজে বিভ্রান্তি ছড়াবেন না। এইটা ছাড়া তো আমি আপাতত সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে আপনাদের গণমাধ্যম আর ওই রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়া ছাড়া আমি আপাতত যে দেখছি না। তবে যেটা হলো, আপনারা যেটা পারেন যে আপনাদের তো সারা দেশেই আপনাদের সংবাদ কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে আছেন, তো যখনই কোথাও কোনো এরকম নিউজ হয়, তাৎক্ষণিকভাবে যদি ওখান থেকে ভেরিফাই করে এটা আপনারা তাৎক্ষণিকভাবে আপনারা নিজেরাও
আপনার যে ইয়েতে যেটা ওরা অবশ্য মুছে দিবে হয়তো, আপনার যে কমেন্ট বক্সেও কিন্তু আপনারা এটা দেখতে পারেন যে না এটা ফেক নিউজ ইত্যাদিতে, আপনাদের যদি ভেরিফাইড ফেসবুক থেকে বা ভেরিফাইড ইয়ে থেকে আপনারা করেন, তাতেও কিন্তু অনেকটা ডেটা মানে ইয়ে হিসাবে আপনার প্রিভেনশন হিসেবে কাজ করবে। এছাড়া তো আমি এই প্রযুক্তির ক্ষেত্রে আর অন্য কি নেওয়া যেতে পারে এটা তো আমি আমার অতটা তবে জানা নাই। মানুষ যেন সচেতন হয়, সেজন্য আপনার কাছে কি মনে হয় যে স্কুল কলেজগুলো, বিভিন্ন সামাজিক সংগঠনগুলো কিংবা ধর্মীয় প্রতিষ্ঠান, সেখান থেকেও এই বার্তাটা ছড়ানো যেতে পারে? জি অবশ্যই। মোট কথা হলো যে এই একটা তথ্য, সে তথ্য যদি সচেতনতামূলক তথ্য হয় এবং মানে এটা যদি প্রয়োজনীয় তথ্য হয়, সেই তথ্যটা কে দিল দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। তথ্যটা মানুষের কাছে পৌঁছানোটাই মানে মূল কথা আর কি। সেটা গণমাধ্যম দিয়ে আপনারা করতে পারেন, বিভিন্ন স্কুলেও, আমাদের স্কুল কলেজের মানে বিশেষ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে করা হতে পারে, ধর্মীয় প্রতিষ্ঠান দিয়ে করা যেতে পারে, ইভেন আমাদের মসজিদ, আমাদের তো প্রতি পাড়ায় পাড়ায় মসজিদ আছে, এবং মসজিদের আমি যতটুকু জানি, আমরা যাই বলি না কেন, এখন আমাদের প্রত্যেকের হাতেই এই নেট ইন্টারনেট আছে, এবং কখন কি খবর হলে নিয়ে মসজিদের মাইক দিয়ে ওগুলো প্রচারণা করা যেতে পারে। মোট কথা হলো এই মেসেজটা সাধারণ মানুষদের কাছে মানে অ্যাজ মাস অ্যাজ পসিবল এটা পৌঁছানোর ব্যবস্থা করে আপাতত এটা নিরসন বলে আমার কাছে মনে হয়। আর তার পাশাপাশি যদি দুইটাকে আইডেন্টিফাই করে ফেলা যায়, দীর্ঘমেয়াদের যে প্রতিরোধ ব্যবস্থাগুলো আপনি বলছিলেন, সেগুলো নিয়ে নিশ্চয়ই আরো বিস্তারিত জানবো। তবে একটা বিরতির সময় হয়েছে, আপনাকে অনুরোধ করছি সাথে থাকবার জন্য। বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আপনি বলছিলেন যে দেশের বাইরে যারা থেকে বিভিন্ন ধরনের অপপ্রচারগুলো চালাচ্ছে, তাদের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি ছাড়া এই মুহূর্তে তেমন কোনো উপায় দেখা যায় না। আমরা একটু যদি আইন প্রয়োগের ব্যাপারে বলি, বাংলাদেশের নাগরিক যারা দেশের বাইরে থেকে, প্রবাসে থেকে এই ধরনের অপরাধ কাজের সাথে জড়িত আছে, তাদের ক্ষেত্রে কি বলে আইন? হ্যাঁ, আইসিটি একটা আপনি যে কোনো যদি আইডেন্টিফাই করতে পারেন যে এই ব্যক্তি যেটা করেছে, তার বিরুদ্ধে আইসিটি একটা আপনি আইনি ব্যবস্থা নিতে পারেন। এবং পাশাপাশি যেটা আপনি কিছু বিরতির আগে যেটা বলছিলেন যে বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ড ব্যবহার করেও এই কাজগুলো করা হয়, এটা যে সবগুলো যে বিদেশ থেকে করা হয় তা কিন্তু না। এটা অনেকটা আমাদের দেশে মানে আমাদের দেশে থেকেও, দেশের অভ্যন্তর থেকেও করা হয়। এগুলো যদি মানে আইনের প্রয়োগের ব্যাপারটা হলো কি, যে যদি আপনার 100 জন অপরাধ করে, আপনার সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা বা নেওয়া যায়ও না, কিন্তু যদি আপনি 2-4-5 জনের বিরুদ্ধে যদি দৃষ্টান্তমূলক সেরকম শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন, বাকি 95 জন সতর্ক হয়ে যায়, পরে আর করে না। এটাই আইনের প্রিন্সিপাল, মানে আইন প্রয়োগের মানে জেনারেল প্রিন্সিপাল। এখন ধরেন এই কাজগুলো দেশের ভিতর থেকে কারা করছে এবং দেশের বাইরে থেকে কারা করছে, এটাও কিন্তু বাইরে থেকে যারা করছে তারাও আমাদের বাংলাদেশি বা বাংলাদেশের সাথে কনসার্ন, তাদের আত্মীয় স্বজনরা এখানে থাকে। তো এরকম আপনার জাতীয়ভাবে না জানলেও কিন্তু স্থানীয়ভাবে জানাজানি হয় যে এই কাজটা অমুকে করেছে, তমুকে করেছে। তো সেই ক্ষেত্রে আমরা তথ্যদাতার পরিচয় গোপন রাখার শর্তে তাদেরকে পুরস্কৃত করা হবে যদি এই কাজটা কে করছে এরকম যদি জানায়। সেটা ধরেন কথা বলছি, হয়তো 71 টিভির ফটোকার্ড ব্যবহার করে একটা ফেক নিউজ দিল, যেটা মানে একটা বিভ্রান্তি ছড়ালো, সেক্ষেত্রে এই ভূমিকাটা কিন্তু আপনারাও নিতে পারেন, মানে যার নাম দিয়ে, যার কার্ড দিয়ে করা হয় তারাও নিতে পারে। আর পাশাপাশি যেটা আমি বললাম যে রাষ্ট্রীয়ভাবে যদি সমন্বয় এভাবে ব্যবস্থা নেওয়া যায়, তাহলে সেই জিনিসটা আরো সুন্দর হয় এবং সেটা আরো বেশি হয়। আমার মনে হয় যেভাবে পরিস্থিতির দিকে আগাচ্ছে, তাতে করে মানে রাষ্ট্রীয়ভাবেও এটা সমন্বিত ব্যবস্থা হয়তো গ্রহণ করবে, আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি এবং এদেরকে আইডেন্টিফাই করাটা হলো মেইন, মানে খুব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং একটা আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পারলে দেখবেন এগুলো সব বন্ধ হয়ে যাবে। আর বাইরে থেকে যেগুলো করে, তার মধ্যে কমেন্ট বক্সেও কিন্তু বোঝা যায় যে কারা এটার সাথে বেশি ইন্টারেস্টেড বা কারা দেখা, তাদেরকেও শনাক্ত করে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে কিন্তু বোঝা যেতে পারে তুমি এটা কে পোস্ট করেছে, বা তুমি না জেনে তুমি এভাবে এটাকে কেন তুমি এভাবে করলা, শুধু মানে কমেন্ট করে তুমি এটাকে আরো বিভ্রান্তি ছড়ালো। তাদেরকেও কিন্তু মানে এর মধ্যে আপনার কি বলে নজরদারির মধ্যে আনা, নজরদারি, বা তাদেরকেও আপনার কি শব্দটা আমি খুঁজে পাচ্ছি না, যে তাদেরকে একটা জবাবদিহিতার মধ্যে আনা যায়, যে তাহলে যাচ্ছে তাই পেলে আমি সেটাও কিন্তু শেয়ার করা বা করা এটা করবে না। জি, এর বাইরে আমরা যদি একটু আজকের যে আমরা প্রতিবেদনটি দেখছিলাম, অর্থাৎ গত 24 ঘন্টায় যেই মিথ্যা তথ্যগুলো বেশি ছড়িয়েছে, তার মধ্যে ধর্ষণ সংক্রান্ত বিভিন্ন ধরনের অপতথ্য ছড়ানো হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে সামাজিক পরিস্থিতিকে আরো টালমাটাল করা কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর ওপর থেকে আস্থা সরিয়ে নেয়ার জন্যও হতে পারে, এই ধরনের ষড়যন্ত্রের অংশও হতে পারে এই রিউমারগুলো?
হ্যাঁ, আমি তো বললাম না প্রথমে দুটো কারণ হতে পারে। একটা হলো রাজনৈতিক কারণ, যেটা আপনি বললেন যে রাজনৈতিক কারণ হওয়া মানে তো যে বর্তমান সরকারের বিভিন্ন যে গভর্নমেন্ট মেশিনারি যেগুলো আছে, আইন প্রয়োগকারী সংস্থা এবং অন্যান্য জিনিস যারা আছে, তাদের প্রতি জনগণকে একটা বিরাগ ভাজন করে তোলা, যাতে করে সরকার বিপ্রিয় হয়, আপনার বেকায়দায় পড়ে। এটা হলো রাজনৈতিক উদ্দেশ্য। আর এটা হলো যেটা আমি পরে বলে যে ভিউ বাড়ানো, ভিউ যত বেশি বাড়ে তত বেশি সেটা তো রয়েছে। একটা সাম্প্রতিক একটা কোনো ঘটনা ঘটলে সেটা রিলেটেড অন্য কিছু ছড়িয়ে দিতে পারলে সেটার জন্য ভিউ ভালো হয়, এরকম একটা। জি, আর এখন যেহেতু শিশু ধর্ষণ নিয়ে আমাদের ইদানিং খুবই পর্যালোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, তো কাজে সেই ক্ষেত্রে এটাকে একটা ভালো সাবজেক্ট হিসেবে নিয়েছি। আপনি এরপর দেখবেন যদি ওই যে যখন হয়, ওই যে আমাদের বিভিন্ন বিপর্যয় হয়, ওই যে বজ্রপাতের মৃত্যু বা এরকম কোনো কিছু, তখন কিন্তু ওইটার উপরেই সব সত্য মিথ্যা দিয়ে এই প্রবণতাটা আসলে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরেই, বিশেষ করে রাজনৈতিক যে বিভিন্ন পট পরিবর্তন আমরা নির্বাচনের সময়টাতে দেখেছি যে নির্বাচনকে প্রভাবিত করতে পারে এরকম টপিকগুলো বেছে নেওয়া হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। বেশ কিছু বিষয়ে আপনি আলোকপাত করলেন আজ, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এলো আমাদের আলোচনায়। ধন্যবাদ আজ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে এতক্ষণ আলোচনায় যুক্ত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান। কথা হচ্ছিল বিভিন্ন ধরনের অপপ্রচার নিয়ে তার সাথে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে, ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে, একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।